হ্যালো ফ্রেন্ডস, শুরু করছি চাইনিজ বিএল সিরিজ অ্যাডভার্টাইজার। এপিসোড 9। এই এপিসোডের শুরুতে দেখা যায় মিস্টার সেন সেক্রেটারি চেং এর সাথে ফোনে কথা বলছে এবং বলছে সে এখন মেডিকেল ছুটিতে আছে। এটা ফোরেমন গ্ল্যান্ড ক্যান্সার। মিস্টার সেন আরও বলেন, সেক্রেটারি চেন, আমি জানি আপনার ফর্মুলা এখনো গোপনীয়, বাট আজ আমি বায়োফার্মার একজন সিও না, একজন ছেলে তার বাবার জন্য সাহায্য চাইতে আপনাকে কল করছি। প্লিজ আমাকে সাহায্য করুন। সেক্রেটারি চেন চুপ থাকেন। এরপর মিস্টার সেন আবার বলেন, আপনি সাহায্য করতে রাজি থাকলে আমি যে কোনো শর্ত মানতে রাজি আছি। সেক্রেটারি চেন বলেন, মিস্টার সেন, এমন না যে আমি আপনাকে সাহায্য করতে চাই না, বাট এটা আমার এখতিয়ারের বাইরে। মিস্টার সেন আবার বলেন, সেক্রেটারি চেন, আপনার যে সম্পর্ক এক্স হোল্ডিং এর সাথে, তাতে এটা পাওয়া খুব কঠিন হবে না, তাই না? সেক্রেটারি চেন একটু হাসেন এবং বলেন, মিস্টার সেন, আপনি একটু অতিরিক্তই বলছেন। বসের চিফ সেক্রেটারি হিসেবে আমি অনেক প্রজেক্ট দেখাশোনা করি, বাট টার্গেটেড ড্রাগ সম্পর্কে কোনো কিছু রিলেটেড সবকিছু বস নিজেই দেখাশোনা করেন। ইভেন 2 বছর আগের এই প্রজেক্ট প্রপোজাল সে নিজেই সাইন করেছিল। মিস্টার সেন মনে মনে বলেন, 2 বছর আগে? সেটা সে সময় না যখন বাবা প্রথম গ্ল্যান্ড ক্যান্সারে আক্রান্ত হয়? সেক্রেটারি চেন বলেন, আমাদের বস এই ড্রাগটার প্রয়োজনের থেকে বেশি ইনভেস্ট করেছে। কোম্পানির সবাই, আর&ডি থেকে শুরু করে টিম মেম্বার, যে কেউ এই ড্রাগ সম্পর্কিত যে কোনো খবর আমাকে ছাড়িয়েও বসকে সরাসরি দিতে পারে। সো বসকে প্রথমে আমাকে জিজ্ঞাসা করতে হবে। আপনাকে কোনো জবাব দেওয়ার আগে মিস্টার সেন বলেন, আমি বুঝতে পেরেছি, আমি আপনার সংবাদের জন্য অপেক্ষা করব। সেক্রেটারি চেন, থ্যাংক ইউ। সেক্রেটারি চেন বলেন, আচ্ছা ঠিক আছে মিস্টার সেন। এই কথা বলে দুজনই ফোন রেখে দেন। সেনকে খুবই চিন্তিত মনে হয়। সে একা একা বলে, আমি বছরে 10 মিলিয়ন খরচ করছি এটার পিছনে, বাট এখনো এই ড্রাগসের স্পেশাল কোনো ফলাফল পাইনি, কিন্তু এক্স হোল্ডিং এ এটা 2 বছরই ডেভেলপ করেছে। মিস্টার সেন এবার একটু তিরস্কার সুরে করে বলে, এই আগলি বাস্টারটা কি আমাকে কার্স করার জন্য জন্মগ্রহণ করেছে? এরপরে দৃশ্যে দেখা যায় মিস্টার সেন এবং হোইয়ং নাস্তা করছে। তখন মিস্টার সেনের ফোনে একটা কল আসে। হোইয়ং এর দিকে তাকায় সে। হোইয়ংকে ইশারা করে ফোনটা রিসিভ করে ওখান থেকে চলে যায়। দেখা যায় সেক্রেটারি চেন কল করেছে। মিস্টার সেন ফোনটা রিসিভ করে বলে, সেক্রেটারি চেন, আমি মিস্টার সেন বলছি। তখন দেখা যায় ফোনের অপর পাশে শেন ওয়াংল্যাং। মিস্টার সেন একটু আপসেট হন। সে জিজ্ঞাসা করে, তুমি কেন কল করেছো? শেন ওয়াংল্যাং বলে, আমি কেন হতে পারি না। আরো বলে, মিস্টার শাহু, আমি শুনলাম তুমি নাকি চেনুকে কল করেছিলে এবং ফোরেমন গ্ল্যান্ড ক্যান্সারের স্পেশাল ট্রাক্টর চেয়েছিলে। মিস্টার সেন বলেন, তাতে তোমার কি? সেন রংলাং বলে, এটা আমার খুবই কনসার্নের বিষয়। কি কাকতালীয় বিষয় দেখো, গতকালই এক্স হোল্ডিং এর ভদ্রলোক নতুন ট্রাক্সের ডেভেলপমেন্টের সকল বিষয় দিয়ে আমাকে হ্যান্ড ওভার করে দিয়েছে। সো চাঙ্গুর কাছে চেয়ে কিছুই হবে না, আমার কাছে চাও। মিস্টার সেন এর আগে ফোনটা রেখে দেন। এরপর দেখা যায় সেন অংলাং সেক্রেটারি চেনের ফোনটা তাকে ফেরত দেন এবং সে অংলাং নিজের ফোন থেকেই ফোন দেয় শাহুকে। শাহু কল কেটে দেয়। সেন অংলাং শাহুকে মেসেজ লিখে, বেশি দাম দেখিও না, পুরোনো দিনের খাতিরে তোমাকে ট্রাকটা আমি দিতে চাইছি। শাহু ফোন রিসিভ করে বলে, কি বলবে? অংলাং বলে, তোমার অনেক রাগ, বাট ড্রাগসটা পাওয়া অসম্ভব কিছু না। ভিক্ষে চাওয়ার থেকে অন্য একটা উপায় আছে। ওই ইয়ংকে আমার কাছে ফেরত দাও আর ড্রাগটা নাও। শাহু বলে, লাস্ট টাইমে পিটুনি কি কম হয়ে গেছিল? ওয়াংলাং বলে, এই হলো তোমার ভিক্ষা চাওয়ার নমুনা মিস্টার শাহু। শাহু বলে, এটা নিয়ে আমি নিজেই বলেছো, আমি একজন মানুষের কাছে ভিক্ষা চাইছি, তুমি কি কোনো মানুষের ভিতর করো? সে নংলাং বলে, তুমি আমার অনুভূতিতে আঘাত করলে। সে নংলাং এর কথা শুনে সেক্রেটারি চেন হাসে। সে নংলাং আবার বলে, আমি জানি তুমি অসহিষ্ণু, বাট শুধু এক রাতের জন্য ওই ইয়ংকে এক্স হোটেল পাঠিয়ে দাও, আমি তাকে 1 রাতের পরে ফেরত দিয়ে দেবো এবং এই ওষুধটি তোমার বাবার কাছে আমি নিজে গিয়ে পৌঁছে দেবো। এটা অনেক ভালো একটা ডিল, তাই না বলো? শাহু রাগের মাথায় শেন ওয়াংলাংয়ের নাম ধরে ডাকে। শেন ওয়াংলাং তখন বলে, আমার শর্ত খুবই ইজি, তুমি চাইলেই যে কোনো সময় এরকম অনেক পাবে, বাট তোমার বাবা তো একজনই, তাই না? তোমার বাবার অসুস্থতার কথা ভাবো, প্যাকেটিং ড্রাগ থাকা অবস্থায় তুমি কিভাবে তোমার বাবার কষ্ট দেখতে পারবে? শাহু বলে, আমার ব্যাপার, তোমার বাবার দরকার নেই। এই বলে ফোনটা কেটে দেয়। এরপর পিছনে ফিরতেই হুইয়ংকে দেখতে পায়। হুইয়ং বলে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। দেন শাহু হুইয়ংকে নিয়ে আবার খাবার টেবিলে ফেরত যায়। এর পরের দৃশ্যে দেখা যায় শাহু অফিসে যাওয়ার জন্য দরজার কাছে আসে। তার পেছন পেছন হুইয়ং আসে আর পেছন থেকে ডাকে। শাহু পিছনে ফিরে জিজ্ঞাসা করে, কি হয়েছে? হুইয়ং ওর সামনে এসে ওর সুট আর টাই ঠিক করতে করতে বলে, মিস্টার সেন, মন খারাপ করবেন না। এরপর শাহুকে জড়িয়ে ধরে। এরপর শাহু তাকে জড়িয়ে ধরে। এরপর হুইয়ং বলে, এখন আপনি যেতে পারেন, আর সাবধানে যাবেন, বাই। শাহু একটু সময় ওদিকে তাকিয়ে থাকে, দেন ওর কাছে এসে ওঠোটা কিস করে এবং বলে, তুমিও সাবধানে থেকো। এই বলে হুইয়ং এর গলায় হাত বোলাতেই বুঝতে পারে হুইয়ং এর গায়ে একটু গরম। শাহু একটু চিন্তিত হয়ে বলে, কাল এসির বাতাস কি বেশি ঠান্ডা ছিল? তোমার মনে হয় জ্বর আসছে। হুইয়ং বলে, চিন্তা করবেন না, আমি মেডিসিন নিয়েছি, অলরেডি 9টা বেজে গেছে, আপনার এখন যাওয়া উচিত। এরপর শাহু হুইয়ংকে বাই বলে চলে যায়। এরপর দেখা যায় অফিসের পাশে শাহু ওর বন্ধু ইরফানের সাথে ফোনে কথা বলছে। ইরফান বলে, আমার মনে আছে তুমি হোসেন বিল্ডিং এর সাথে দেখা করতে চেয়েছিলে এবং আমাকে নজর রাখতে বলেছিলে। শাহু বলে, কোনো ইনফরমেশন আছে? ইরফান বলে, শুনেছি সে নাকি আজ এক্সিটালে একটা স্পেশাল ইভেন্টে থাকবে। শাহু বলে, এই নিউজটা কি ভরসাযোগ্য? ইরফান বলে, শিওর দিয়ে বলতে পারছি না, বাট এক্স হোটেলের সেলস টিমের সাথে রয়্যালস টিমের ভালো সম্পর্ক। সেখানে এক্স হোল্ডিং শেষ সময় বুকিং দিয়েছে এবং তারা অন্যান্য রিজার্ভেশনের 10 গুণ বেশি টাকা দিয়ে ক্যান্সেল করে দিয়েছে। আজকে সিকিউরিটি এবং গোপনীয়তা অসম্ভব রকমের বেশি। শুধু সেই ভদ্রলোকই এরকম একটা কাজ করতে পারে। শাইয়ু বলে, বুঝেছি, ধন্যবাদ ইউসান। এই বলে শাইয়ু ফোনটা কেটে দেয়। এরপর সিনে দেখা যায় শাইয়ুর সৎ ভাই শাইয়ু কিছু সব টেবিলের উপর রেখে বলছে যে তাহলে এস ক্লাস আলফারও দুর্বল পয়েন্ট থাকে। আর হোইয়াংকে মিন করে বলে, ওই ওমেগাটা মনে হয় তার নতুন লাভার। তারপর হোইয়াং আর শাইয়ুর একটা সিম হাতে ধরে বলে, সে কয়েক মাস লাস্টিং করেছে, এটা একটা নতুন রেকর্ড। ইন্টারেস্টিং। এরপর সে তার চামচাদের বলে, তাকে ধরে নিয়ে এসো আমার কাছে। চামচাদের মধ্যে একজন বলে, একটা ওমেগাকে ধরে কি হবে, তার থেকে ভালো সরাসরি আলফাকে ধরা।
শাইয়ুর ভাই বলে, তোমরা মনে করো একজন এস ক্লাস আলফা ধরা একটা মাছি ধরার মতো? যদি তাই হয় তাহলে তোমাদের আমার কি দরকার? সেখানে মারো যেখানে আগে থেকেই ব্যথা। এই ওমেগাকে ধরতে পারলেই কাজ হবে। সাইয়ুর সফট হয়ে যাবে। চামচা দুটো বলে, বুঝেছি, ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। আপনি যাকে চান আমরা তাকেই ধরে আনবো। আমরা ওই ওমেগাকে আজ রাতেই নিয়ে আসবো। এর পরের দৃশ্যে দেখা যায় শাইয়ু এক্স হোল্ডিং এর সেই ইভেন্টে আসে আর চারদিকে এর মালিককে খুঁজতে থাকে। এরপর দেখা যায় হুয়াইয়াং রেডি হয়ে বাইরে আসে। তার রুট সার্কেল শুরু হয়ে যায় এবং সে প্রচুর পরিমাণে ফেরোমন রিলিজ করতে থাকে। সেক্রেটারি চেন তাকে গাড়িতে ধরে বসায় এবং তাদের গাড়ি এক্স হোটেলে চলে যায়। এরপর দেখা যায় সেক্রেটারি চেন একটি রুমের সামনে দাঁড়ানো। তখন সেক্রেটারি চেনকে শেন ওয়াংলাং ফোন করে আর বলে, ইয়ং এই ইভেন্টের আয়োজন করেছে, আমাকে ইনভাইট করেছে, বাট নিজেই নিজের রুমে লুকিয়ে আছে। সেক্রেটারি চেন বলে, বসের রুট তাড়াতাড়ি চলে এসেছে, এটা একটা এমার্জেন্সি, আমি তাকে আইসোলেশন রুম 9901-এ রেখে নিয়ে এসেছি। শেন ওয়াংলাং বলে, সে তার লোরিং ফোরেমন ব্যবহার করেছে পাবলিক প্লেসে একজন আলফার উপর, এটা তার ফল। সেক্রেটারি চেন বলে, আমার মনে হয় তার মিটিং ফিভারটা আবার আসবে। শেন ওয়াংলাং বলে, তার রুমের দরজা এবং জানালা বিশেষভাবে আইসোলেটেড করা, চেইনটা লাগিয়ে দাও আর দরজা ভালোভাবে আটকিয়ে দাও, তাহলে তার যদি মিটিং ফিভার আসে তাহলে সে শাইয়ুর কাছে যেতে পারবে না। সেক্রেটারি চেন বলে, বুঝেছি। এরপর সেক্রেটারি চেন ওখান থেকে চলে যায় এবং দুজন হোটেল বয় আসে বেডশিটের ট্রলি নিয়ে। ওই ইয়ং তখন মিটিং ফিভারে থাকে। হোটেল বয় দুটি দরজা খোলা থেকে উকি দেয় আর ইয়ংকে ওই অবস্থায় দেখে একজন অন্যজনকে ডাকে আর বলে, কে জানতো এই অমুকেটা এগুলো পছন্দ করে? অন্যজন বলে, কি হচ্ছে, এটা কি ফার্স্ট হলে? ওর কথা শুনে অন্যজন হাসে। এরপর দুইজন হোটেল বয় ওই ইয়ং এর রুমে ঢোকে। ওদের উপস্থিতি টের পেয়ে অনেক স্ট্রং ফেরোমন ছাড়ে। এবার হোটেল বয় দুটো সেন্সলেস হয়ে পড়ে। ওই ইয়ং উঠে বসে এবং ওর গলার লাগানো চেনটি ছিঁড়ে ফেলে। এদিকে দেখা যায় শাইয়ু তখনও কাউকে দেখতে পায় না। তখন সেখানে একজন লোক হাজির হয় আর সবাই তার কাছে চলে যায়। শাইয়ু ঘড়িতে সময় দেখে মনে মনে বলে, আই হোপ ওইয়ং এর জ্বরটা এখন সেরে গেছে। এরপর সে আবার ঘড়ি দেখে আর বলে, অনেক রাত হয়েছে, আমার মনে হয় না ওই আগলি বাস্টারটা আজকে আর আসবে। এরপর সে তার ড্রিঙ্কসটা টেবিলের উপর রেখে চলে যেতে নিলেই সেখানে সেন অনলাইন চলে আসে আর বলে, মিস্টার শাইয়ু, তোমার চিন্তাভাবনা কি টার্গেটেড ট্রাক টেকনোলজি নিয়ে? শাইয়ু ওকে এড়িয়ে যেতে নিলে সেন অংলাং বাধা দেয়। শাইয়ুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। শাইয়ু আবার চলে যেতে নিলে অংলাং বলে, এত রেগে যাচ্ছ কেন? কথায় বলে না, লাভারের সাথে এক রাত শত রাতের অনুভূতি নিয়ে আসে। আমরা অবশ্যই লাভার হতে পারি না, বাট আমরা যখন একই ওমেগা শেয়ার করছি তাহলে সেখানে অ্যাটলিস্ট 50 দিনের শুভকামনা থাকবে, তাই না? ওর কথা ওর পাশে দাঁড়ানো গাউতো চুপচাপ শুনতে থাকে। ওর কথা শুনে শাইয়ু ওর দিকে ফিরে অ্যাংরি পরিমাণ লিকেজ করতে থাকে। সে অংলামও সেম কাজ করে, কিন্তু দুজনের স্ট্রং ফোরামনের কারণে গাউতো অসুস্থ হয়ে যাচ্ছিল। সেটা অংলামের চোখে পড়ে আর শাইয়ুকে বলে, আমরা এখন পাবলিক প্লেসে আছি, তাই ফোরামন লিকেজ করা বন্ধ করো। শাইয়ুর ফোরামন লিক করা বন্ধ করে আর বলে, যেহেতু জানো আমরা পাবলিক প্লেসে আছি সেহেতু তুমি তোমার বন্ধ রাখো এবং এমন কিছু বলো না যা তোমার বলা উচিত না। সেন অংলাম বলে, তুমি সবার থেকে ভালো জানো টার্গেটেড ড্রাগস এর ভ্যালু। একজন ওমেগার জন্য কোঅপারেশনটা হাতছাড়া করছো, কি বুদ্ধিমানের মতো কাজ মিস্টার সেন। শাইয়ু বলে, একজন ওমেগার জন্য একটা গুরুত্বপূর্ণ টেকনোলজি ট্রেডিং করা কেমন বুদ্ধিমানের কাজ? সে নংনাং শাইয়ুর কাঁধ থাপড়ে বলে, শুধু সবসময় আসে না, আমার একবার চিন্তা করে দেখো। শাইয়ু ওর হাতটা ঝাড়া দিয়ে ফেলে দেয় এবং ওখান থেকে চলে যায়। এরপর সেন অংনাং গাউদুকে একটা ড্রিঙ্কস দেয় আর বলে, গাউদু, তুমি একজন বেটা, বাট তুমি সেন শাইয়ুর ফোরেমনে এত সেন্সিটিভ কেন? আমাকে এটা বলো না যে তুমি তাকে কথা শেষ না করে আবার বলে, তুমি তাকে পছন্দ করো না, তাই না? আমি ঠিক বলছি তো? গাউদু অনেক কষ্টে একটু হাসি। ওয়াংলাং আবার বলে, তার ঘ্রাণ ফোরেমনের ঘ্রাণ এত ভালো, ওয়াংলাংকে খুব অ্যানোনিং লাগে। এবার রেগে বলে, টয়লেটের মতো ঘ্রাণ এত ভালো লাগে? গাউতো বলে, মিস্টার সেন আপনি ভুল বলছেন। এর ভেতরে গাউতো অসুস্থ বোধ করতে থাকে। সেন অংলাং বলে, কি হয়েছে? গাউতো বলে, আমার রেস্টরুমে যেতে হবে। অংলাং বলে, ওকে যাও। গাউতো গ্লাসটা টেবিলে রেখে ওয়াশরুমের দিকে চলে যায়। বাট তার শরীর ক্রমশ দুর্বল হতে থাকে। তার হিট সার্কেল শুরু হয় এবং পরিমাণ রিলিজ করতে থাকে। তখন সেখানে একটা কাপল আসে এবং গাউতোকে ওই অবস্থায় দেখে এবং যেতে যেতে মেয়েটি বলে, ওই ওমেগাটা সেন্ট অনেক স্ট্রং, সে হিট সার্কেল এদিক ওদিক ঘুরছে কেন? ছেলেটি বলে, এটা সত্যি অনেক ডেঞ্জারাস। সত্যি বলতে স্মেলটা খুবই সুন্দর, যদি সে কোনো খারাপ বা হাই ক্যাপাবিলিটির আলফার হাতে পড়ে আমাদের কি তাকে সাহায্য করা উচিত? মেয়েটি বলে, নিজের টাকায় তেল দাও। জিয়াংহু এর সিকিউরিটি অনেক ভালো, বিশেষ করে এরকম ভালো একটা হোটেলে। তাছাড়া কি হবে যদি সে তার সাথে 90% ক্যাপাবিলিটির কোনো আলফার সাথে দেখা হয়? ছেলেটি বলে, সত্যি, শুধুমাত্র 90%-এর বেশি ক্যাপাবিলিটির আলফা তার কাছে আসলে কন্ট্রোল হারিয়ে ফেলবে। সে নিশ্চয়ই সেরকম আনলাকি না, তাই না? এরপর ছেলেমেয়ে দুটো ওখান থেকে চলে যায় এবং গাউতু একটা খালি রুমে ঢোকে এবং বেডের ওপর বসে পড়ে। ওদিকে দেখা যায় সে নংলাং গাউতুর জন্য অপেক্ষা করছে, বাট তাকে আসতে না দেখে বলে, ডেকে এত দেরি করছে কেন? এরপর গাউতুকে কল করে, বাট গাউতু কলটা পিক করে না। সে নংলাং বলে সে তার ফোনটাও ধরছে না। তখন তার মনে পড়ে আগের বারে গাউতুর অসুস্থতার কথা। তখন নিজে বলে, শাইয়ু ফরমান কি তার অ্যাজমা বাড়িয়ে দিয়েছে? এ কথা বলে সে ওয়াশরুমের দিকে যায়। এদিকে শাইয়ু ওর ফোন তুলে দেখে ওয়াইয়ং অনেকবার কল করেছে। সে ভাবে এতবার কেন ইয়ং তাকে কল করেছে। তখন সে শুনতে পায় সে ছেলে মেয়ে দুটির কথা। মেয়েটি বলে, তুমি একটু আগে ফ্লোরাল সেন্টেড ওমেগাকে সাহায্য করলে কেন? কারণ তার স্মেলটা অনেক সুন্দর ছিল, তাই?
নাকি তুমি তার থেকে তার হেড সার্কেলের অ্যাডভান্টেজ নিতে চেয়েছিলে? ছেলেটি নহা বলে, আমাকে কি তেমন মনে হয়? মেয়েটি বলে, তেমনই মনে হয়। ওদের কথা শুনে সাইও মনে মনে বলে, হুয়াইয়াং কি আমাকে খুঁজতে এখানে এসেছে? ছেলে মেয়ে দুটো তখন কথা কাটাকাটি করছিল। সাইও আবার একা একা বলে, আমি তাকে বাসায় রেস্ট নিতে বলেছিলাম। এরপর দ্রুত ওই ছেলে মেয়ে দুটোর কাছে জানতে চায় যে ওমেগাটা কোথায়, যাকে নিয়ে তারা কথা বলছে। মেয়েটা বলে রেস্ট রুমের দিকে। সাইও ধন্যবাদ জানিয়ে রেস্ট রুমের দিকে যায় আর ফোনে কল করতে থাকে। 9901 রুমের সামনে দিয়ে যেতে নিলেই হুয়াইয়াং ওকে টান দিয়ে রুমের ভেতর নিয়ে যায়। ওর ফোনটাও হাত থেকে পড়ে যায়। রুমটা অন্ধকার দেখায় সাইও কিছুই দেখতে পায় না। হুয়াইয়াং রুম লক করে দেয়। সাইও আন্দাজে হুয়াইয়াং এর উপর অ্যাটাক করে, বাট পেরে ওঠে না। হুয়াইয়াং সাইওর দুহাত অলের সাথে আটকে দেয়। সাইও প্রশ্ন করে, কে তুমি আর কি চাও? হুয়াইয়াং সাইওর গায়ে হাত বোলাতে থাকে। দেন সাইও হুয়াইয়াং থেকে ছুটে বেডের কাছে গিয়ে দাঁড়ায় এবং পুরো হিয়াংকে একটা ঘুষি দেয়। হুয়াইয়াং এর ঠোঁট ফেটে রক্ত বের হয়। হুয়াইয়াং সেখানে হাত বুলিয়ে একটু মুচকি হেসে বলে, সো ফিয়ার্স। এরপর ইয়াং সাইওর কাছে আসে। সাইও আবার অ্যাটাক করতে নিলে হুয়াইয়াং ধরে ফেলে সাইওকে এবং আড়মোড়া করে ধরে। সাইও তখন বলে, বাস্টার্ড, কে তুই? আমাকে ছেড়ে দে। এই বলে জোরাজুরি করতে থাকে। হুয়াইয়াং তখন সাইওর পিঠে হাত বোলাতে থাকে এবং সাইওর ঘাড়ের কাছে হাতটা নিয়ে সাপ্রেশন ফোরেমন রিলিজ করে। আর সাইও ধীরে ধীরে তার কন্ট্রোল হারাতে থাকে। হুয়াইয়াং তখন সাইওর কানের লতিতে একটু চুমু খায়। ওদিকে দেখা যায় শেন ওয়াংলাম ওয়াশরুমের দিকে আসে। তখন সে গাউতো ফোরেমনের স্মেল পায় আর বলে, সাচ এ স্ট্রং ফোরেমন। কোনো ওমেগা হিটের সময় বাইরে থাকে। হঠাৎ করে শেন ওয়াংলামের গরম লাগা শুরু করে। মূলত তার রুট সার্কেল শুরু হয়। সে বলে, এসি কি নষ্ট হয়ে গেছে? এদিকে দেখা যায় সাইও বেডের ওপর শোয়া। ওইয়ং তার কোটটা খুলে ফেলে দেয় আর কোটের বোতামগুলো খুলে ফেলে। এরপর সাইও ঠোঁটে গভীরভাবে কিস করে। তারপর দেখা যায় ওইয়ং সাইওর শার্টের ক্লিপগুলো খুলে ফেলে এবং বলে, এগুলো কি তুমি আমার জন্য পরেছো? এগুলো অনেক সুন্দর। সাইও বাধা দেওয়ার চেষ্টা করে, বাট লাভ হয় না। ওইয়ং শার্টের ক্লিপগুলো নিচে ফেলে দেয়। সাইওকে কাস্ট করতেই থাকে। ওইয়ং সাইও ঠোঁটে আঙুল বোলাতে বোলাতে বলে, বে গুড অ্যান্ড লিফট ইউর হিপস। সাইও বলে, কেন? ওইয়ং বলে, এটা আমার ইউজ করার দরকার তাই। সাইও বলে, সরে যাও আমার কাছ থেকে, আমাকে যেতে দাও। বাট হুইয়ং ওকে প্রোটেস্ট করার সুযোগই দেয় না। সাইও বলে, তার কষ্ট হচ্ছে, বাট হুইয়ং বলে, একটু ধৈর্য ধরো, একটু করে সব ঠিক হয়ে যাবে। সাইও তখন বলে, প্রে করো যাতে আর কোনোদিন আমি জানতে না পারি তুমি কে। হুইয়ং বলে, কোনো একদিন ঠিক জানতে পারবে। সাইও হুইয়ংকে কাস্ট করতেই থাকে এবং তারা দুজনেই দিন হয়। ওদিকে আমরা দেখতে পাই সে নংলং তখনও গাঁও থেকে খুঁজে চলেছে। সে বলছে, আমি ক্লিয়ার ভাবে তাকে এদিকে আসতে দেখলাম, বাট সে রেস্ট রুমে নেই। সে তার ফোনও পিক করছে না। সে কোথায় গেল? সে নংলং তখন গাঁও থেকে আবার কল করে, বাট এবারও গাঁও তো কলটা পিক করে না। তাকের ওপর ওষুধের বক্সটা দেখে গাঁও সেটার জন্য তাকে দিকে যায়। বক্সটা নিতে গেলে পাশে থাকা গ্লাসটা তার হাত থেকে পড়ে যায়। বাহিরে বসে সেন রংলাং সেই শব্দটা শুনে এবং জিজ্ঞাসা করে, ভেতর কে আছে? সেন রংলাংয়ের ভয়েস শুনে গাঁও তাকে টানে লুকিয়ে পড়ে। সেন রংলাং তখন ভেতরে আসে এবং কাউকে দেখতে পায় না। সে গাউতুর নাম ধরে ডাকতে থাকে। সেন রংলাং একটু সামনে গেলে গাউতু পিছন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, বাট একটা কাচের টুকরা তার পায়ে লেগে শব্দ হয়। সেটা শুনে ওয়াংলাং পিছনে ফিরে এবং গাউতুকে দেখতে পায় এবং পিছন থেকে তার হাত ধরে ফেলে। এরপরে দেশে দেখা যায় শাহির ঘুম ভাঙে। তার ঘুম ভাঙতেই সে লাফিয়ে উঠে বসে এবং নিজের শরীর চেক করে। বুঝতে পারে সত্যিই গত রাতে তার সাথে কিছু হয়েছে। সেক্রেটারি পিং তার জন্য পানি নিয়ে যেতে নেয়। এর মধ্যেই শাহিও বসার ঘরে আসে। তাকে দেখে সেক্রেটারি পিং তাড়াতাড়ি তার কাছে যায় এবং তাকে ধরে এনে সাবধানে সোফায় বসায়। শাহির বসতে বেশ কষ্ট হচ্ছিল। শাহি সেক্রেটারি পিংকে জিজ্ঞাসা করে, কটা বাজে? পিং উত্তর দেয়, বিকেল 4টে। আর বলে, আপনি গতকাল রাত থেকে ঘুমাচ্ছেন। আমি চিন্তিত ছিলাম যে আপনি অসুস্থ কিনা। ইভেন হাসপাতালে নেওয়ার চিন্তাও করেছি যদি আপনার ঘুম না ভাঙতো এখন। শাইয়ু তখন গতকাল রাতে তার সাথে ঘটে যাওয়া ঘটনা মনে করে। সেক্রেটারি পিং শাইয়ুকে ডাকে। শাইয়ু বলে, গতকাল আমাকে বাসায় কে নিয়ে এসেছে? পিং বলে, এক্স হোটেলের এক স্টাফ কল করেছিল যে আপনি ড্রাঙ্ক এবং একটা রুমে ঘুমিয়ে পড়েছেন, তাই আমি আপনাকে গিয়ে নিয়ে এসেছি। সেক্রেটারি পিং বলে, মিস্টার সেন, আপনাকে গুরুত্বপূর্ণ একটা কথা বলার ছিল। শাইয়ু বলে, কি? সেক্রেটারি পিং বলে, হুয়ার ইয়ং মিসিং। শাইয়ুর কথা শুনে চমকে ওঠে, বলে, কি বলছো? মিসিং বলতে কি বোঝাচ্ছ? সেক্রেটারি পিং বলে, গতকাল রাতে যখন আমি আপনাকে বাসায় নিয়ে এসেছি তখন আমি হাজারবার কলিং বেল বাজিয়েছি, বাট কেউ দরজা খুলেনি। আর আমি এই চিঠিটা পেয়েছি। প্লিজ চিঠিটা শাইয়ুর হাতে দিলে বলে, এটা মিস্টার হুয়াইয়ের পক্ষ থেকে, এটাই আপনার নাম লেখা, তাই আমি খুলিনি। শাইয়ু চিঠিটা বের করে পড়তে থাকে। তখন সেক্রেটারি পিং আবার বলে, আমি তাকে খোঁজার জন্য লোক পাঠিয়েছি, বাট এখনো খুঁজে পাইনি। শাইয়ু চিঠিটা পড়তে শুরু করে, ডিয়ার মিস্টার সেন, লাভার পুনরায় খুঁজে পাওয়া যায়, বাট একজন বাবা পরিবর্তন করা যায় না। আপনি সবসময় কোমল মনের মানুষ ছিলেন এবং যে কোনো কিছুর বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেন, বাট আমি চাই না আপনি রিগ্রেট করেন। আপনি প্রতিদিন আমাকে দেখেন এবং মনে করেন যে আপনি আমার জন্য স্যাক্রিফাইস করেছেন। আমি আপনার সামনে থাকলে গিল্ট ফিল করতাম, তাই আমি আপনার জন্য পথ চুজ করে দিলাম। রক্তের সম্পর্কের প্রায়োরিটি বেশি পাওয়া দরকার একজন সামান্য ওমেগার থেকে। আপনি স্মার্ট, আপনি কি করে সামান্য চয়েসটা করতে পারলেন না? এতটুকু পরে শাইয়ু কান্না করে দেয়। একে গতকাল রাতের ঘটনা, দেন হুয়াইং এর মিসিং হওয়া, তারপর আবার এই চিঠি। সেই চিঠিটা আবার পড়া শুরু করে। আপনার এখনই দুঃখী হতে হবে না প্লিজ। ফাইন্ড হ্যাপিনেস, শুধুমাত্র তখনই আমি খুশি হব। দি হুয়াইয়ং। চিঠিটা এখানেই শেষ হয়। শাইয়ুর উপর প্রচুর কান্না করতে থাকে আর হুয়াইয়ং এর সাথে কাটানো মোমেন্টগুলো মনে করতে থাকে। সেক্রেটারি পিং দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখে এবং মনে মনে বলে,
তার বাবা যখন থেকে তাকে উত্তরাধিকারী বানিয়েছে তখন থেকে সাইয়ের নিজের সময় বলতে কিছুই ছিল না। সে ছিল ফিউচার প্রধান এবং সে ফ্যামিলির পিলার। তাকে অবশ্যই বোল্ড, স্ট্রং আর ইনভিজিবল হতে হবে। চোখের পানি দুর্বলতার প্রতীক। সেনসাও, আপনাকে কান্না করা মানায় না। ব্যথা হোক বা অসহায়ত্ব, কান্না করা বারণ। বাট এই দিনে সে বুঝলো সেও হিউয়াইংকেও হারিয়েছে। একজন ইয়াং লিডার তার মাথা নিচু করেছে অনুতাপে। সহ্যসীমা এবং ভেঙে পড়া এই দুইয়ের মাঝে লড়ছে। অবশেষে চিৎকার করে কান্না করছে। সুখ না, হুইয়ং ছাড়া সেনসাও কখনোই সুখী হতে পারবে না। এরপর দেশে দেখা যায় সেন অংলাং তার অফিসে বসে আছে। তখন তার অন্য এক সেক্রেটারি আসে আর কতগুলো ফাইল বাড়িয়ে দিয়ে বলে, মিস্টার সেন, প্লিজ সাইন হিয়ার। সেন অংলাং ফাইলে সাইন করে আর জিজ্ঞাসা করে গাওতো এসে পৌঁছেছে কিনা। সেক্রেটারি বলেন, আমি মাত্রই বলতে নিয়েছিলাম, আমরা সেক্রেটারি গাওয়ার সাথে কন্ট্রাক্ট করেছি। সেন অংলাং বলে, কি সমস্যা? সেক্রেটারি বলেন, সেক্রেটারি গাও বলেছেন তার আরো কয়েকদিন ছুটি দরকার। সেন অংলাং বলেন, 3 দিন বিনা কারণে অ্যাবসেন্ট ছিল, কল না মেসেজ না, এখন আবার সে আরো ছুটি চায়। সে অংলাংকে খুবই আপসেট দেখা যায়। সে বলে, কি সমস্যা তার? সেক্রেটারি বলে, সে বলে যে তাকে তার ওমেগাকে সাপোর্ট দিতে হবে। সে রংলাং বলে, একজন এমন ওমেগাকে যে সারাক্ষণ হিটের মতোই থাকে। সে আরো বলে, সে বলে যে তো ভুলে গেছে তার ব্রেন কি কাজ করা বন্ধ করে দিয়েছে। সেক্রেটারি বলে, ডোন্ট ওয়ারি, তার অনুপস্থিতি আমরা ম্যানেজ করে নেব। সে রংলাং কিছু বলে না, বাট খুবই ফুলতে থাকে। সেক্রেটারি বলেন, আর কিছু বলবেন মিস্টার সেন? যদি না থাকে তাহলে আমি গিয়ে ফাইলটার প্রসেসটা শেষ করি। সে রংলাং সেক্রেটারিকে যেতে বলে। সেক্রেটারি চলে যায়। সে রংলাং তখন কিছু একটা ভাবতে থাকে। এবার ফোন হাতে নিয়ে গাউতুকে মেসেজ দেয়, পিক আপ। তোমার ফোন কি ভেঙে গেছে? গাউতু ফোন ধরছে না কেন? তুমি হারিয়ে গেছো, 3 দিন অ্যাবসেন্ট ছিলে, আর এখন আরো চাও? তোমার কি ব্রেন কাজ করে না? এরপর সে দেখা যায় হুয়াইয়ং সেন অংলাংকে কল করে। অংলাং মনে করে গাউতু কল করেছে, তাই সে তাড়াতাড়ি কলটা পিক করে। বাট হুয়াইয়ং এর ভয়েস শুনতে পায়। সেন অংলাং বলে, কি ব্যাপার? হুয়াইয়ং বলে, টার্গেটেড ট্রাক বেশ কয়েকটি ধাপ সম্পন্ন করেছে। আগামীকাল তুমি এবং আমি সেটা মিস্টার সেন এর বাবাকে দেবো। সেন অংলাং বলে, ড্রাগ ডেলিভারি দিবে? আমি কেন যাবো? আমি কি তোমার আর মিস্টার সেন এর কাজের লোক নাকি? হুয়াইয়ং বলে, এটা যদি তুমি সেভাবে ভাবতে চাও তাহলে আমার কিছু করার নেই। সে অংলাং বলে, আমি যাচ্ছি না, অন্য কাউকে খোঁজো। হুয়াইয়ং বলে, তুমি নিজে গিয়ে ওটা দিয়ে আসবে। মিস্টার সেন খুবই রেগে আছেন, সে হয়তো একটু বেটার ফিল করবে তোমাকে হিট করার পর। সে অংলাং বলে, সে তোমাকে কেন হিট করছে না? হুয়াইয়ং বলে, মিস্টার সেন এটা সহ্য করতে পারবে না। সে অংলাং বলে, সহ্য করতে পারবে না? হুয়াইয়ং বেশি তীব্রতা দেখিও না। যদি মিস্টার সেন তোমার আসল চেহারা জানতে পারে, দেখে কি করে সে নিজেকে সামলায়। হুয়াইয়ং বলে, এসব কথা বলো না। ও, শুনেছি তুমি নাকি ওই দিন ওমেগার সাথে রাত কাটিয়েছো। তুমি কি জানতে চাও সে দেখতে কেমন? সে অংলাং বলে, কি বলতে চাও তুমি? হুয়াইয়ং বলে, তোমার যা স্বভাব, তোমার উচিত পুরো পৃথিবীকে জানানো সে ওমেগার কথা যে তোমাকে ফাইনালি বশ করতে পেরেছে। সে নংলং বলে, গট মি লেট? এরকম কিছুই না, সেই নোংরা হাই ক্যাপাবিলিটি সম্পূর্ণ ওমেগা তার হিট দিয়ে আমাকে ধোকা দিয়েছে। আমি তার সাথে ইন্টিমেট হয়েছি, আমি যদি জানতে পারি সে কে, সে শেষ। এটা ভেবো না যে সে তার ডার্টি ট্রিক্স ব্যবহার করে আমার কাছ থেকে কিছু পাবে। ওমেগা। হুইয়ং বলে, যাই হোক, আমি তার ছবি পেয়েছি, দেখতে চাও? কাল ড্রাগ সহ আসো। সে নংলং বলে, তুমি কিভাবে তার ফটো পেলে? হুইয়ং বলে, সেটা তোমার ব্যাপার না, আমি তোমাকে তখনই ছবি পাঠাবো যখন তুমি আমার কাজটা করে দিবে। সে নংলং বলে, কোন হসপিটাল? হুইয়ং বলে, হেজি। আমি তোমার সাথে যাব। সে নংলং বলে, তুমিও যাবে? হুইয়ং হ্যাঁ বলে। সে নংলং বলে, কেন? হুইয়ং বলে, আমি তাকে একটা নোট লিখে দিয়ে এসেছি যে আমি তোমার সাথে আছি। সে নংলং বলে, তাহলে আমি যাচ্ছি না। হুইয়ং বলে, কেন? ওয়াংলং বলে, সেখানে আমার কাজ কি? সেন শাহির পাঞ্চিং ব্যাগ হবো? হুইয়ং বলে, রিল্যাক্স, আমিও যাবো তোমার সাথে, আমি তাকে তোমাকে ছুতেও দেবো না। সেন বলে, আমি বলছি আমি যাবো না। হুইয়ং বলে, ওয়াংলং, তুমি একটা কথা জানো, কোনো জিনিসের শেষ পর্যন্ত দেখা উচিত। সে নংলং বলে, আমি জানি, গডকে দূর করার থেকে কাছে টাকা সহজ। হুইয়ং বলে, যদি তুমি এভাবে দেখতে চাও তাহলে দেখো, আমি জেন দুপুর 1টার সময় তোমাকে অফিস থেকে পিক করবে। এই কথা বলে হুইয়ং ফোনটা কেটে দেয়। এরপরে দেশে দেখা যায় গাউতুর বেডে ঘুমিয়ে আছে। হঠাৎ করে গতকাল রাতের ঘটনা তার স্বপ্নে আসে। সে অংলাং তাকে তার বিছানায় ফেলে দেয় এবং উপর করে দুহাত মাথার উপর বেডের সাথে পিন করে দেয় আর বলে, এটা অবস্থায় তোমাকে কে পাঠিয়েছে? গাউতো আবার বলে উঠে চলে যেতে নেয়, বাট সে রং ধরে ফেলে এবং বিছানায় ফেলে ওর ঘাড় চেপে ধরে। এরপর গাউতো স্মেল দিয়ে বলে, ইউ স্মেল গুড। গাউতো বলে, আমাকে যেতে দাও। সে অংলাং বলে, তোমাকে যেতে দেবো? নোংরা আমাকে একটা, তুমি ইচ্ছে করে এটা করছো তাই না? এরপর সে অংলাং তার আলফা পরিমাণ রিলিজ করে আর গাউতো তার নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলে। সে অংলাংয়ের গলায় চুমু খায়। গাউতোর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। সে অংলাং গাউতো টাইটে খুলে ওর দুটো হাত বেঁধে ফেলে এবং সে দুটোকে মাথার উপর পিন করে দেয় এবং তারা দুজনের সাথে ইন্টিমেট হয়। হঠাৎ করে গাউতোর ফোনে একটা কল আসে আর গাউতোর ফোন ভেঙে যায়। সে ফোনটা হাতে নিয়ে দেখে তার বোন গাউকিন কল করেছে। সে কলটা রিসিভ করে। সে বলে, ডাক্তার বলেছে বডি চেক করার জন্য ফ্যামিলি মেম্বারের সিগনেচার দরকার। গাউতো শোয়া থেকে উঠে দাঁড়ায় এবং বলে, সরি কিন, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি এখনই আসছি। গাউকিন বলে, ইটস ওকে, টেক ইউর টাইম, আসার পথে সাবধানে এসো। গাউতো ওকে বলে, ফোন রেখে দেয়। এবার নিজের গলায় ঠোঁটে হাত বোলায়। গতকাল রাতে ইন্টিমেট হওয়ার চিহ্নগুলো রয়ে গেছে। এরপর দেখা যায় গাউতো তার বোনের হসপিটালে আসে এবং তার হাতে বোনের জন্য 1 প্যাকেট খাবার ছিল। তাকে দেখে তার বোন বলে,
বলে, ভাইয়া তুমি এসেছো? তখন গাউতু বলে, তোমার কি লাঞ্চ করা হয়ে গেছে? গাউকিন বলে, হ্যাঁ। গাউতু বলে, তুমি আরেকটু বেশি সময় ঘুমোতে পারতে। গাউকিন বলে, আমি এখানে সারাদিন শুয়ে থাকি, আমার মাথা মনে হয় ফ্ল্যাট হয়ে গেছে, কিভাবে আরো ঘুমাবো? গাউতু জিজ্ঞাসা করে, কোনো সমস্যা ফিল করছো? গাউকিন বলে, নার্স বলেছে আমি খুব দ্রুত রিকভার করছি, আমি শীঘ্রই ডিসচার্জ হয়ে যাব। গাউতু বলে, শুনে খুশি হলাম। এবার গাউতু ফলের বক্সটা গাউকিনের কাছে দেয়। গাউকিন খুশি হয়ে যায় আর বলে, আরে এটা তো আমার পছন্দের ফল। গাউকিন বলে, ভাই তুমি বেস্ট। এই কথা বলে গাউকিন গপ করে খাওয়া শুরু করে। তখন গাউতু তখন বলে, আস্তে আস্তে খাও, তুমি মাত্র একটু সুস্থ হলে, নিজের ডায়েটের উপর খেয়াল রাখো। গাউকিন বলে, বুঝেছি। গাউকিন আরো বলে, ভাই এতদিন তুমি কোথায় ছিলে? তুমি আমাকে এতদিন একটা টেক্সট বা কল করোনি, আমি ভেবেছি তোমার কিছু হয়েছে, আমি এরকম তোমাকে খুঁজতে বের হতে চেয়েছিলাম। গাউতু বলে, আমার কাজের সমস্যা ছিল, অনেকদিন ধরে ওভারটাইম কাজ করছি, অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে তোমাকে রিপ্লাই দিতে পারিনি। গাউকিন বলে, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমাকে আগে কখনো এরকম ইগনোর করোনি। হঠাৎ করে গাউকিনের নজর পড়ে গাউতুর গলার দিকে। সে বলে, তোমার গলায় কি হয়েছে? গাউতু বলে, কই কি বলছো? গাউকিন খুশি হয়ে বলে, তুমি কি কাউকে ডেট করছো? গাউতু বলে, না ফালতু কথা বলো না। গাউকিন বলে, তাহলে তোমার গলায় এগুলো কি? গাউতু বলে, মশার কামড় মনে হয়, বাসার জানালার গ্লাস ভেঙে গেছে, আমি অনেক ব্যস্ত ছিলাম যার কারণে ঠিক করতে পারিনি, সেখানেই মনে হয় মশা ঢুকেছে। গাউকিনের একটু খারাপ লাগে। সে বলে, ভাই নিজেরও একটু যত্ন নিও, কাপড় চোপড় পুরনো হয়ে গেলে নতুন কাপড় চোপড় কিনে নিও, জানালার কাজ করে ঠিক করে নিও, যখন এটা ভেঙে গেছে। তুমি শুধু কাজের জন্যই কাপড় চোপড় পরো, বছর ধরে তুমি নতুন কাপড় চোপড় কিনছো না। গাউকিন নিজের মাথাটা একটু নিচু করে বলে, এটা আমারই ভুল, আমি যদি অসুস্থ না হতাম তোমাকে এত কাজ করতে হতো না। গাউতো বলে, বাদ দাও সব, কিছুই না, তাছাড়া তুমি এখন সুস্থ হতে যাচ্ছ। গাউকিন মাথা নেড়ে হ্যাঁ বলে এবং আরো বলে, আমি যখন সুস্থ হবো তখন আমি স্কুলে ফেরত যাবো এবং আমি গ্রাজুয়েশনের পরে অনেক টাকা ইনকাম করবো তোমাকে সাপোর্ট করার জন্য, এবং তুমি তোমার চাকরিটা ছেড়ে দিবে, এমনিতেও তোমার বস তোমাকে চাকরের মতো খাটায়। গাউতো বলে, এভাবে বলো না, মিস্টার সেনকে ছাড়া আমি এটা করতে পারতাম না, সে অনেক ভালো একজন মানুষ। গাউকিন বলে, সে ভালো মানুষ, তার থেকে বেশি মডার্ন স্লেভ ওনারের মতো লাগে তাকে, এখনো সে প্রত্যেক সপ্তাহে তোমাকে বাড়িতে নেয় তার বাড়ি ঘর পরিষ্কার করার জন্য। যদি সে ওমেগাফোবিক না হতো তাহলে নিশ্চয়ই তোমার উপর ক্রাশ খেত। গাউতো বলে, এসব বলো না। গাউকিন বলে, ভাই আমি তোমার সত্যিকারের বোন, কেন তুমি সবসময় তার পক্ষ নাও যখন আমি তার কথা বলি? হ্যাঁ, সে আমার সার্জারির টাকাটা পেড করেছে, আমি তাকে ডাবল ফেরত দিয়ে দেবো, বাট আমার মনে হয় তুমি তার সাথে কাজ করে খুশি না। এখানেই শেষ হয় এপিসোড 9 এর কাহিনী।